আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পরিবেশ রসায়ন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। পরিবেশ রসায়ন থেকে আমাদের ইনশাআল্লাহ দুইটা সৃজনশীল থাকবে, ঠিক আছে? তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। পরিবেশ রসায়নে প্রশ্ন করার মতো জায়গা আছে মূলত তিনটা। কয়টা জায়গা স্যার? তিনটা। একটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র এবং গ্রাহামের ব্যাপক সূত্র, এটা মিক্সড একটা অংশ। বাস্তব গ্যাস সমীকরণ অর্থাৎ ভ্যান ডার ওয়ালস সমীকরণ, গ্যাসের গতিতত্ত্ব, এটা একটা অংশের মাঝে পড়ে। এবং আরেকটা অংশ হচ্ছে আমাদের অ্যাসিড ক্ষার তত্ত্ব। এবছর যারা নিয়মিত আছি তাদের জন্য অ্যাসিড ক্ষার তত্ত্বটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনিয়মিত যারা আছি তাদের জন্য অ্যাসিড ক্ষার তত্ত্বটা তাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাসে না থাকা সত্ত্বেও গত কয়েক বছর এটা বেশ কয়েকটা বোর্ডে এসেছে, তাহলে আসার চান্স আছে। ঠিক আছে, তো আমরা সেটা শুরু করি। প্রথমে আসি আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র অর্থাৎ গ্যাসের বিভিন্ন সূত্র নিয়ে কাজ শুরু করি, তারপর আমরা বাকিটাতে চলে যাব। পরিবেশ রসায়ন কোনটা শুরু করতেছি স্যার? আমরা পরিবেশ রসায়ন। প্রথম দিকে যে সূত্রগুলো, এই সূত্রগুলো আসলে আমরা অলরেডি জানি। যেমন বয়েলের সূত্র কি ছিল? P1V1 = P2V2। ঠিক আছে, চার্লসের সূত্র ছিল V1/T1 = V2/T2। তারপর গ্যাল-লোসাকের সূত্র বা চাপীয় সূত্র বা যাকে রেনর সূত্র বলা হয়, P1/T1 = P2/T2। তারপর এদেরকে কম্বাইন করে আমরা একটা সূত্র পেয়েছিলাম, P1V1/T1 = P2V2/T2। তারপর এটার থেকে আমরা ফর্মুলা পেয়েছিলাম PV = nRT। এই ফর্মুলা পেয়েছিলাম PV = nRT। আর আরেকটা ফর্মুলা আমরা যেটা অনেক বেশি ইউজ করবো সেটা হচ্ছে রো। রো সমান সমান W/V, অথবা এটাকে আমরা লিখতে পারি PM/RT। লিখতে পারি PM/RT। আর PV = nRT যেটা, এটাকে চাইলে W/M × RT এভাবেও লেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল গ্যাসের মানে গ্যাসের যে সূত্রগুলা, ঠিক আছে, আদর্শ গ্যাসের সূত্রগুলা যেগুলো আমরা ফিজিক্সও পড়ে আসছে সেগুলা। তাহলে এখানে আসি, কোনটা কি বুঝায়? এখানে পি বুঝায় হচ্ছে আমাদের চাপ। পি কি বুঝায়? চাপ। চাপ অনেক এককে প্রকাশ করা যায়, প্যাসকেল এককে, স্যার এটিএম এককে, তারপর হচ্ছে পারদ চাপ এককে। ঠিক আছে, আমরা আমাদের ম্যাথ করার সময় সব চাপকে এটিএম এ নিয়ে যাব, অন্যটা নিলে কি হবে না? হবে। আমরা যেন একটা প্রসেসে রাখি ইজি হবে, সেজন্য আমরা সেটা সবগুলো কি এটিএম এ নিব। চাপ। তারপর ভি। ভি হচ্ছে আমাদের আয়তন। ভি কি? আয়তন। আমরা ভিটাকে অবশ্যই, ঠিক আছে, আমি যদি যেভাবে করাবো সেখানে আমরা ভি কে সবসময় লিটারে নিয়ে যাব, চাপকে নিব কোন এককে? এটিএম এ। তারপর আর মোলার গ্যাস, টি তাপমাত্রা। টি কি জিনিস? টি হচ্ছে আমাদের তাপমাত্রা। টি সবসময় কেলভিনেই হয়। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। তারপরে আসি আমাদের এন। এন হচ্ছে আমাদের কি? মোল সংখ্যা। এই ফর্মুলা গুলোতে যে এন, এন কি? মূল সংখ্যা। মূল সংখ্যা সমান সমান W/M। ডাব্লিউ হচ্ছে আমাদের গ্যাসের প্রদত্ত ভর। ডাব্লিউ কি জিনিস? গ্যাসের প্রদত্ত ভর। এম। এম হচ্ছে আমাদের গ্যাসের আণবিক ভর। এম কি জিনিস? গ্যাসের আণবিক ভর। তারপর আর এর মান, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। আর এর দুইটা মান আছে, একটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, অথবা 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ঠিক আছে, এখানে রো। রো হচ্ছে আমাদের কি? রো হচ্ছে আমাদের ঘনত্ব। রো সমান সমান কি? রো হচ্ছে আমাদের ঘনত্ব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আদর্শ গ্যাস রিলেটেড যে ফর্মুলা গুলা, যেগুলো আমরা ফিজিক্সে পড়ে আসছি, সেম ফর্মুলা গুলো এখানে। ঠিক আছে, এই ফর্মুলা গুলো এমসিকিউতে আমাদের অনেক বেশি কাজে লাগবে। সিকিউতে হয়তো এইটা সরাসরি না, অন্য ম্যাথ করতে গিয়ে এই ফর্মুলা গুলো ইউজ করতে হতে পারে। ও হ্যাঁ, বুঝছি। এবার আসি স্যার, আমাদের মেইন সিকিউর টপিক যেখান থেকে শুরু, ডাল্টনের আংশিক চাপ সূত্র। মেইন টপিক যেটা থেকে শুরু, ডাল্টনের আংশিক চাপ সূত্র। ঠিক আছে, ডাল্টন উনি কি বলছে? উনি বলছে যে আমার যদি এরকম হয়, একটা পাত্রে আমি একাধিক একাধিক কি করলাম, এমন গ্যাস রাখলাম যারা পরস্পরের সাথে বিক্রিয়া করে না।
তখন ওই পাত্রের মোট চাপ হবে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। আংশিক চাপ মানে কি? ফর এক্সাম্পল, এখানে ধরেন একটা বেঞ্চ আছে, একটা বেঞ্চে আমি যদি একা বসি, তাহলে আমি যে চাপ দিচ্ছি সেটা তার মোট চাপ, সেটাই হচ্ছে তার আংশিক চাপ। কিন্তু আমার সাথে যদি আরো একজন বসে, তাহলে মোট চাপ কি হয়ে যাবে? দুইজনের চাপ। সেই মোট চাপে আমি যে চাপটা দিচ্ছিলাম আগে একা, এই চাপটা কিন্তু এখনো আছে। তাহলে ওই আমার একার যে চাপটা, সেটাই হচ্ছে কি আমাদের আংশিক চাপ। তাহলে এখান থেকে আমরা ফান্ডামেন্টাল ফর্মুলা পেয়েছিলাম P ইকুয়ালস টু P1 প্লাস P2। এটা কি ছিল আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের একদম বেসিক যে সূত্র। এটাকে মডিফাই করে আমরা পরবর্তীতে আরো দুইটা সূত্র এনেছি। একটা ইকুয়ালস টু পিভি ইকুয়ালস টু P1V1 প্লাস P2V2, এই একটা। আর আরেকটা এনেছি হচ্ছে পিভি বাই টি ইকুয়ালস টু P1V1 বাই T1 ইকুয়ালস প্লাস P2V2 বাই T2। তাহলে আমরা ফর্মুলা পেলাম মূলত তিনটা, তার মাঝে ম্যাথ করার জন্য ইউজ করব আমরা দুইটা। এই একজন, তাকে আমরা অনেক বেশি ইউজ করব, আর করব হচ্ছে তাকে। ঠিক আছে, তাকে আমি কখন ইউজ করব? যখন তাপমাত্রা স্থির, যখন টি এর মান স্থির। উদ্দীপকে যদি আমার তাপমাত্রা দেওয়া না থাকে, বা দেওয়া থাকলেও সবগুলো পাত্রের তাপমাত্রা সেম হয়, তখন আমার এই ফর্মুলাটা ইউজ হবে। আর যখন তাপমাত্রা ভিন্ন হবে, ঠিক আছে, যখন টি এর মান ভিন্ন 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 যখন আমার তাপমাত্রা ভিন্ন ভিন্ন হবে, তখন আমরা ফর্মুলা ইউজ করবো এটা। অর্থাৎ ধরেন দুইটা পাত্রের তাপমাত্রা ভিন্ন, একরকম আরেকটা ভিন্ন, এরকম যদি হয়, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এছাড়া এখানে আমরা আরো দুইটা ফর্মুলা পাবো। একটা হচ্ছে আংশিক চাপের যে ফর্মুলা, যেটা আমরা কেপিকেসিতে অলরেডি শিখে এসেছি। আংশিক চাপ, এটাকে ধরো এক গ্যাসের আংশিক চাপ হলে এরকম পি এ দ্বারা প্রকাশ করা হয়। এটা সমান সমান হচ্ছে মূল ভগ্নাংশ, কি মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশকে প্রকাশ করা হয় এক্স দ্বারা, এক গ্যাসের জন্য হবে এক্স এ, ইন্টু আমাদের মোট চাপ। মোট চাপকে আমি ধরে নিচ্ছি পি পরিমাণ। ঠিক আছে, মোট চাপ কতটুকু? মোট চাপ হচ্ছে আমার পি পরিমাণ। এটা হচ্ছে আংশিক চাপের একটা সূত্র। আর আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে মূল ভগ্নাংশ রিলেটেড সূত্র। মূল ভগ্নাংশ কি? আমার টোটাল মূল সংখ্যার মাঝে আমার ওই গ্যাসের মূল সংখ্যা কতটুকু আছে, এই অনুপাতটা। ঠিক আছে, এটাকে প্রকাশ করো ধরো এক্স এ। এক্স এ সমান সমান কি হবে? এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এন এ হচ্ছে এ গ্যাসের মূল সংখ্যা, এনে কি এ গ্যাসের মূল সংখ্যা, না দেওয়া থাকলে আমরা মূল সংখ্যা বের করে নেব। এন বি সেটা হচ্ছে বি গ্যাসের মূল সংখ্যা। যদি গ্যাস তিনটা হয়, তাহলে আরেকটা নিচে আরেকটা যোগ হয়ে যাবে, প্লাস এন সি, তাই না? এরকম। এবার আসি আংশিক চাপ সূত্র রিলেটেড আমরা কিছু উদ্দীপক দেখি, কিছু টাইপ দেখি, এবং তার সাথে আনসার করা দেখি। একদম বেসিক্যালি সবকিছু টাইপের মাঝে এটাতে আনা খুব মুশকিল। ঠিক আছে, দেখা যাচ্ছে হালকা একটু মান চেঞ্জ করে দিলে আমাদের ডিফারেন্স, মানে ভিন্নতা চলে আসতে পারে। তো এটা টাইপে আনা মুশকিল। ও সরি, তার আগে টাইপ দেখার আগে আমি চাপ, তাপ, তারপর আয়তন, এগুলার কনভার্সনের একটু একটা ফর্মুলা দিয়ে দিব। আমি কি বলছিলাম? চাপকে সবসময় কোন এককে নিব? লিটার, এটিএম এককে, তাই না? তাহলে চাপকে নিব কোন এককে? এটিএম এককে। এটা একটু আমরা সবাই শিখে রাখবো। চাপের রূপান্তর, আমার চাপ যদি কিলো প্যাসকেলে দেওয়া থাকে, কিলো প্যাসকেল থেকে এটিএম এ নিতে হলে আমি তাকে 101.325 দ্বারা ভাগ করে দিব। কত দ্বারা ভাগ করবো? 101.325। যদি চাপ আমার প্যাসকেলে দেওয়া থাকে এবং সেইটা থেকে বলে যে এটিএম এ নেওয়া লাগে, তখন আমি 101 দশমিকটা থাকবে না, 325 দ্বারা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে আমি কি প্যাসকেল থেকে সরাসরি আমার কিসে চলে আসবে? এটিএম এ চলে আসবে। তারপর আসি আমার 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ধরো আমার চাপ আছে মিটার পারদ চাপে দেওয়া আছে, সেখান থেকে আমি এটিএম এ নিতে চাই। তাহলে মিটারে যদি থাকে পারদ চাপ, সেটাকে এটিএম এ নিতে হলে 0.76 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ? 0.76 দ্বারা ভাগ করতে হবে।
যদি সেন্টিমিটারে থাকে পারদচাপে, তাহলে সেটাকে এটিএম এ নেওয়ার জন্য আমাকে 76 দ্বারা ভাগ করতে হবে। 76 দ্বারা কি করব, আমি মানটাকে ভাগ করে দিব, তাহলে আমার আনসারটা এটিএম এ চলে আসবে। যদি আমার মিলিমিটার পারদচাপে থাকে, ঠিক আছে, সেখান থেকে এটিএম এ নেওয়ার জন্য আমি কি করব, 760 দ্বারা ভাগ করে দিব। 760 দ্বারা ভাগ করে দিব। এই হচ্ছে কি, যে কোনো একক থেকে এটিএম এ কনভার্সনের জন্য রূপান্তর। তাহলে এটিএম থেকে যদি অন্য এককে যেতে চাই, ফর এক্সাম্পল আমার মানটা দেওয়া আছে এটিএম, আমি যদি তাকে প্যাসকেলে নিতে চাই, তখন কি করতে হবে, প্যাসকেল থেকে এটিএম এ আনার জন্য এত দ্বারা ভাগ করছিলাম, এটিএম থেকে প্যাসকেলে নিতে হলে এই মানটা দ্বারা গুণ করতে হবে। ফর এক্সাম্পল 1.5 এটিএম, এটাকে যদি আমি প্যাসকেলে বের করতে চাই, তখন আমার কি করতে হবে, 1.5 ইন্টু 101 325 গুণ করলে যে মানটা আসবে, এটা আসবে কি প্যাসকেল থেকে। তার মানে কি উল্টা কাজ করতে হবে, এখানে ভাগ করছি, ওখানে কি করে দিব, গুণ করে দিব। বুঝতে পেরেছি স্যার? এটা গেল চাপের রূপান্তর। এবার আসি আয়তনের রূপান্তর। আমরা এবার আয়তনের রূপান্তরটা দেখব। আয়তনের রূপান্তর, আয়তন, ঠিক আছে, আমরা বেশ কয়েকটা এককে পাইতে পারি, মিটার কিউব, ডেসিমিটার কিউব, সেন্টিমিটার কিউব বা মিলিলিটার, ঠিক আছে, সবগুলোকে আমি কিসে নিতে চাচ্ছি, লিটারে নিতে চাচ্ছি। তাহলে আমার মিটার কিউব থেকে লিটারে নিতে হলে আমি 1000 দ্বারা গুণ করব। কি করব, 1000 দ্বারা গুণ। আমি মিটার কিউবে যে মানটা থাকবে সেটাকে 1000 দ্বারা গুণ করে দিলে কিসে চলে আসবে, লিটারে চলে আসবে। তারপর ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব থেকে লিটারে নিতে হলে স্যার মান একই থাকবে, মান একই থাকবে, কোনো চেঞ্জ হবে না, জাস্ট এককটা চেঞ্জ হয়ে যাবে, ডেসিমিটার কিউবের জায়গায় লিটার বসাই দিব। তারপর সেন্টিমিটার কিউব, বা এটাকে সিসিও বলা হয়, সেন্টিমিটার কিউব বা সিসি, সেখান থেকে আমি কিসে নিতে চাচ্ছি, লিটার এককে নিতে চাচ্ছি। তাহলে 1000 দ্বারা আমি ভাগ করে দেব। কি করব, 1000 দ্বারা ভাগ করে দেব। যদি আমার কাছে মিলিলিটার থাকে, মিলিলিটার থেকে লিটারে নিতে চাই, তখন আমি কি করব, 1000 দ্বারা ভাগ করে দেব। আসলে মিলিলিটার আর সেন্টিমিটার কিউব দুটা আয়তন সেমই হয়ে যায়। আমি কি করবো, 1000 দ্বারা এখানেও ভাগ করে দিব। এই হচ্ছে কি আমাদের আয়তনের রূপান্তর। এই রূপান্তর গুলো স্যার কাইন্ডলি শিখে নেবেন, কারণ এগুলো আমাদের অনেক বেশি কাজে লাগবে ম্যাথ করতে গিয়ে। এবার আসি, আমরা টাইপ দেখা শুরু করি, ঠিক আছে, যতটুকু সম্ভব আর কি। ধরো এখানে একটা পাত্র আছে, এখানে একটা পাত্র আছে, দুইটা পাত্র কোন একটা নলের সাহায্যে কানেক্টেড, এবং এখানে একটা বাল্বের মতো আছে বা স্টপ কর্ক আছে, যেটা কি করতেছে, আমার ওই ট্যাপের মতো, এটা কি করতেছে, আটকে রাখতেছে। আমি যদি স্টপ কর্ক খুলে দিই, তখন আমার চাপ বের করতে বলবে আর কি, মিশ্রণের মোট চাপ। ধরো এখানে তাপমাত্রা 25°C, 0.92 atm, 5 লিটার, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এ গ্যাস, আর এটা 1 নং পাত্র, এটা 2 নং পাত্র, এটাও সেম 25°C তাপমাত্রা সেম। আমার এটা ধরো 600 মিলিমিটার পারদচাপ, ঠিক আছে, আয়তন ধরো দেওয়া আছে 4 ডেসিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের বি গ্যাস। কোন গ্যাস এটা, বি গ্যাস। তাহলে দেখো তো, এখানে আমার এ গ্যাস আছে, বি গ্যাস আছে, আমার বলা হয়েছে কি, কোশ্চেনটা যেটা করবে 9 নম্বরের জন্য, যে স্টপ কর্ক খুলে দিলে, স্টপ কর্ক খুলে দিলে মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। মিশ্রণের মোট চাপ নির্ণয় করো, এই একটা বিষয়। আর ঘ নম্বরে ধরো অনেক কোশ্চেন হতে পারে, মূল ভগ্নাংশ দিয়ে হতে পারে, আংশিক চাপ দিয়ে হতে পারে, আমি মূল ভগ্নাংশটাই করলাম। বললো ধরো এ ও বি এর মাঝে কোনটির মূল ভগ্নাংশ বেশি হবে, মাঝে কোনটির মূল ভগ্নাংশ বেশি হবে, মূল ভগ্নাংশ বেশি হবে, গাণিতিক ভাবে যাচাই করে। এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন, ঠিক আছে। তাহলে আসো গতে আমরা গ নাম্বার আনসারটা শুরু করা যায়। গ, মিশ্রণের মোট চাপ যখনই বড় হবে, তখন আমার কি, ডালটনের আংশিক চাপ সূত্র, ঠিক আছে।
তাহলে এখন আমি এটা যদি আনসার করতে চাই, যেহেতু তাপমাত্রা সেম, আমার ফর্মুলা কি হবে? পিভি ইকুয়ালস টু P1V1 প্লাস P2V2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে P1 আমি বলছিলাম চাপকে নিব এটিএম, এখানে এটিএম আছে 0.92 এটিএম। তারপর V1 আয়তন আমি লিটারে চেয়েছিলাম, এখানে লিটারে আছে 5 লিটার, ঠিক আছে। P2 হচ্ছে আমাদের 2 নং পাত্রের যে চাপ, এটা আছে মিলিমিটার পারদ চাপে। তাহলে 600 মিলিমিটার থাকলে সেটাকে ভাগ করতে হয় 760 দ্বারা, ঠিক আছে, যত আসে আমার মানটা। এটা আসে 0.78, 0.78 এটিএম, ঠিক আছে। V2 এটা আছে কি ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউবে থাকলে আমি কি বলছিলাম, মান একই থাকবে, ঠিক আছে, শুধু আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। আর ভি, যেহেতু দেখো স্টপ কর্ক খুলে দেওয়া মানে কি দুইটা পাত্র এখন একটা পাত্রের মতো আচরণ করবে, তাহলে এখানে ভি হবে V1 প্লাস V2, তার মানে 5 প্লাস 4 9 লিটার, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে পি সমান সমান কি হবে, P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই V। P1 হচ্ছে আমাদের 0.92, V1 হচ্ছে আমাদের 5 প্লাস P2 হচ্ছে 0.78, V2 হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই 9। ক্যালকুলেশন করব, যে মানটা আসে এটাই হচ্ছে কি আমাদের আনসার। গেল এটা গয়ের বিষয়। এবার আসি ক্যালকুলেশনটা স্যাররা নিজেরা করে নেন প্লিজ। ঘ নম্বরে আসি, বলছে এ এবং বি এর মাঝে কোনটির মূল ভগ্নাংশ বেশি হবে। স্যার, মূল ভগ্নাংশ বের করার সূত্র কি শিখেছিলাম, যে ওই গ্যাসের মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে যে দুইটা গ্যাস আছে তাদের মূল সংখ্যাগুলো বের করা, ঠিক আছে। তাহলে তাদের মূল সংখ্যা যদি বের করতে চাই, ভয়ের আনসার, ঠিক আছে, এ এর জন্য, এ আছে কোন পাত্রে, 1 নং পাত্রে, এ এর জন্য আমার ফর্মুলা কি হবে, পিভি ইকুয়ালস টু এন আর টি, ঠিক আছে। এন ইকুয়ালস টু পিভি বাই আর টি, ঠিক আছে। এবং পি হচ্ছে আমাদের এখানে 0.92, ভি হচ্ছে 5, আর হবে দেখো এই ক্ষেত্রে আর এর মান হবে 0.0821। কেন? কারণ আমি চাপ কি হিসাব করতেছি লিটারে, আয়তন সরি চাপ কি হিসাব করতেছি অ্যাটমসফিয়ারে, আয়তন কি হিসাব করতেছি কি লিটারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আর এর মান হবে কত, 0.0821 টি, 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। এখান থেকে যেটা পাবো এটা কি এক গ্যাসের মূল সংখ্যা, এখান থেকে যেটা পাবো এটা হচ্ছে এক গ্যাসের মূল সংখ্যা। সেম ভাবে আমি বি এর মূল সংখ্যা বের করবো এখন। সেম ভাবে বি এর জন্য যদি বের করতে যাই, তাহলে আবার সেম, যে আমার ফর্মুলা কি হবে, পিভি ইকুয়ালস টু এন আর টি বা এন বি, এটা বি দ্বারা লিখলাম, এটা হচ্ছে কি পিভি বাই আর টি, ঠিক আছে। তাহলে এন বি সমান সমান টি হচ্ছে আমি পাইছিলাম 0.78, আমার কি এটিএম এ কনভার্ট করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে 0.78, ভি পাইছিলাম আমি 4, আর এর মান হবে 0.0821, টি হচ্ছে 298 কেলভিন। এখান থেকে আমি কি পাবো, এন বি এর মান পেয়ে যাব। এনবি এর মান যখন পেয়ে যাবো, ক্যালকুলেশনটা স্যার নিজেরা একটু করে নেন, ঠিক আছে। এনবি এর মান পাওয়ার পর এবার মোট মোট মানে এক এসে মূল ভগ্নাংশ, তাহলে এ এর মূল ভগ্নাংশ, ঠিক আছে। মূল ভগ্নাংশ কেমনে করে, এক্স এ, এটা সমান সমান কি এন এ ডিভাইডেড বাই এন এ প্লাস এন বি। এই যে এখান থেকে এন এর মান পাবো, আর এন এ প্লাস এন বি করে দিয়ে আমি কি মূল ভগ্নাংশটা পেয়ে যাব। সেম ভাবে বি এর মূল ভগ্নাংশ, সেম ভাবে আমি কি করব, বি এর মূল ভগ্নাংশ, পার্থক্য কোথায় হবে স্যার, এটা হবে এক্স বি, উপরে হবে এন বি, অর্থাৎ যারটা বের করতে চাচ্ছি তার মূল সংখ্যা ডিভাইডেড বাই আমার হচ্ছে মোট মূল সংখ্যা ডিভাইডেড বাই কি মোট মূল সংখ্যা। হিসাব করব, যার মূল ভগ্নাংশ বেশি আসবে তার কি, ওই যে কোশ্চেন তো আমাকে এটাই বলছে কার মূল ভগ্নাংশ বেশি, তাহলে সিদ্ধান্ত দিব যে এর মূল ভগ্নাংশ বেশি। পারা যাবে স্যার, আশা করতেছি। ক্যালকুলেশন গুলা নিজে করে নিয়ে, এটা গেল আমাদের টাইপ 1। এখন আসি টাইপ 2 তে যাই, ঠিক আছে। হালকা একটু চেঞ্জ করে দেব, বেশি কিছু চেঞ্জ করবো না। টাইপ 2, ধরো তোমাকে
এটা এ গ্যাস না বলে এটা বললো ধরো নাইট্রোজেন, ঠিক আছে। আর এখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে, 0.78 এটিএম, এটাও ধরো এইভাবেই দিল। কিন্তু পার্থক্য কোথায়, এখন আয়তন ধরো দেয় নাই, আয়তন না দিয়ে তোমাকে বলবো 0.325 গ্রাম কোন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। কোন গ্যাস, হাইড্রোজেন। আর এবার কোশ্চেন করলো কি, যে আমাদের কোশ্চেন করবো এবার এ মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। কি বের করতে বলছে, মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। দেখো আমার মোট চাপ নির্ণয় করা, তাপমাত্রা যেহেতু সেম, খুবই ইজি, ঠিক আছে। খুবই ইজি, ফর্মুলা কি হবে, পিভি ইকুয়ালস টু P1V1 প্লাস P2V2। ঝামেলা কোথায় হয়ে গেছে, স্যার V2 এর মান তো জানি না, V2 বের করতে হবে, ঠিক আছে। তো V2 যদি আমি বের করতে যাই, ঠিক আছে, E এর ক্ষেত্রে দেখো তো আমরা জানি কি, PV ইকুয়ালস টু nRT বা W বাই M ইন্টু RT, ঠিক আছে। তাহলে V ইকুয়ালস টু WRT ডিভাইডেড বাই PM। W দেওয়া আছে আমার 0.325, আর এর মান হচ্ছে 0.0821, T 25 মানে 298 কেলভিন, P হচ্ছে 0.78, আর হাইড্রোজেনের জন্য M এর মান হচ্ছে আমাদের 2, ঠিক আছে। তো এই যে ভিটা পাবো, এটা কি পাবো আমরা, V2, ঠিক আছে। যদি একটু আমি ক্যালকুলেশনটা করি, 0.325 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 0.78 ইন্টু, আমার আসে এটা 5.09, ঠিক আছে। V2 আসে কত, 5.09 লিটার। আর P1 হচ্ছে এখানে 0.92 এটিএম, কোনো চেঞ্জ নাই। V1 হচ্ছে 5 লিটার, P2 হচ্ছে 0.78 এটিএম। তাহলে মানগুলো আমি এখানে বসাই দিয়ে P এর মান বের করবো। P সমান কি হবে, P1V1 প্লাস P2V2 ডিভাইডেড বাই V। P1 হচ্ছে আমাদের 0.92, 1 নং গ্যাসের যে, সরি 1 নং পাত্রের যে চাপ, ইন্টু 5 প্লাস 0.78 ইন্টু আমাদের হচ্ছে 5.09 ডিভাইডেড বাই V হচ্ছে 5 প্লাস 5.09। হিসাব করে যত আসে ক্যালকুলেশনটা করব, আমাদের আনসার চলে আসবে। এবার আসি টাইপ 3 তে চলে যাই। টাইপ 3, এখন আর পাত্রগুলো ইন্টার কানেক্টেড না, পাত্রগুলো এখন ধরো আলাদা আলাদা আছে। এই একটা পাত্র, এই একটা পাত্র, এখানে ধরো আরেকটা পাত্র আছে, 3টা পাত্র আছে। আমি স্যার বুঝার সুবিধার জন্য একই মান নিচ্ছি বারবার, তোমরা একটু বুঝে নিও কাইন্ডলি প্লিজ। আসি আমাদের এখানে 1 নং পাত্রে একটা গ্যাস আছে, 2 নং পাত্রে একটা গ্যাস আছে, ভিন্ন ভিন্ন আয়তন এবং চাপে। তাপমাত্রা তাদের যদিও সেম, এটার তাপমাত্রাও মেনশন করতে ভুলে গিয়েছিলাম, এটার তাপমাত্রাও সেম, ঠিক আছে। 1 এবং 2 এর গ্যাসগুলোকে আমি 3 নং পাত্রে শিফট করলাম। এখন বলছে 3 নং পাত্রের মোট চাপ কত সেটা বের করতে। স্যার ফর্মুলা আমাদের সেই আগের ফর্মুলাই, পিভি PV equals to P1V1 plus P2V2, সব হুবহু সেম, ঠিক আছে।
পি ওয়ান হচ্ছে আমাদের 0.92 এটিএম। ভি ওয়ান যেটা সেটা হচ্ছে আমাদের 5 লিটার। পি টু এটা হচ্ছে 0.78 এটিএম। ভি টু এটা আছে সেন্টিমিটার কিউবে, 4000 সেন্টিমিটার কিউব ভাগ করতে হবে 1000 দ্বারা, তাহলে 4 লিটার। ঠিক আছে। আর ভি ভি এবার হবে, যেহেতু এই দুইটাকে আলাদা একটা পাত্রে নিয়ে গেছে, তাহলে সেই পাত্রের আয়তন কত? 0.006 মিটার কিউব। সেটাকে লিটার নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। 1000 দ্বারা যদি গুণ করে এটা আসবে 6 লিটার। তাহলে এবার পি ইকুয়ালস টু কত হবে? পি ওয়ান প্লাস পি টু ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, মানগুলো আমি বসাবো। পি ওয়ান কত? 0.92, তারপর ইন্টু 5 প্লাস এটা হচ্ছে 0.78 ইন্টু 4 ডিভাইডেড বাই হচ্ছে 6। হিসাব করবো, যে মানটা আসবে এটা হচ্ছে কি আমাদের আনসার। এটাই হবে কি আমাদের আনসার। এবার আসি টাইপ 4। ঠিক আছে, টাইপ 4, 5 আসলে একই রকম, পার্থক্য নাই, আলাদা করতেছে না। কোথায় সবকিছু স্যার সেম, পার্থক্য টেম্পারেচারে করে দিলাম। কোন জায়গায়? এটা দুইটা আছে 25-এ, এটা টেম্পারেচার করে দিলাম স্যার 50°C। এখন আমাকে বললো 3 নং পাত্রের মোট চাপ নির্ণয় করো। দেখো, প্রথম যে দুইটা পাত্র তারা কি ছিল? একই তাপমাত্রা ছিল। 3 নং পাত্রের তাপমাত্রা কি ভিন্ন। আমাকে বলছে 3 নং পাত্রের মোট চাপ নির্ণয় করো। তাহলে দেখো, আমরা ভিন্ন চাপের জন্য এই ফর্মুলাটা চলে যাব। পিভি বাই টি ইকুয়ালস টু পি1v1 বাই টি1 প্লাস পি2v2 বাই টি2, এটা দিয়ে করব। তাহলে পি ইকুয়ালস টু হবে টি বাই ভি, এটা ওই পাশে গেলে টিটা উপরে চলে যাবে, ভিটা নিচে চলে আসবে। ব্র্যাকেটে পি1v1 বাই টি1, ব্র্যাকেট কিন্তু দিতেই হবে না, কিন্তু ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, প্লাস পি2v2 বাই টি2। এবার আসি পি1 সেম আগের মতো 0.92 এটিএম যেটা দিয়েছিলাম। ভি1 সেম আয়তন 5 লিটার। টি1 25°C মানে 298 কেলভিন। ঠিক আছে, 273 যোগ 25 তাহলে কত হয়? 298 কেলভিন। তারপর পি2 পি2 হচ্ছে 0.78 এটিএম। ভি2 অলরেডি হিসাব করে দেখাইছিলাম কত? 4 লিটার। টি2 সেটা হবে কত? সেম 298 কেলভিন। এবার আসি টি, মিশ্রণের তাপমাত্রা। মিশ্রণের তাপমাত্রা কত স্যার? 50°C। 273 যোগ 50 হিসাব করি 323 কেলভিন। আর ভি ভি হচ্ছে মিশ্রণের আয়তন, সেটা পাইছিলাম হিসাব করে 6 লিটার। মিটার কিউব তো লিটার এনেছিলাম, কত আসছিল? 6 লিটার। এখানে আমি মানগুলো বসাবো, বসায় ক্যালকুলেশন করব, যা আসে সেটাই হবে কি আমাদের আনসার। এটার পর আমি আসি টাইপ 5। টাইপ 5 ও স্যার সেম সূত্র, সেম জিনিস, শুধুমাত্র ধরো এখানে 25, এখানে দিলাম 50°C, আর এখানে তাপমাত্রা আছে 80°C। দেখো সবকিছু সেম, শুধু তিনটার তাপমাত্রা ভিন্ন ভিন্ন। তখন আমি কিভাবে করব? স্যার একই সিস্টেম, পিভি বাই টি ইকুয়ালস টু পি1v1 বাই টি1 প্লাস পি2v2 বাই টি2। সেম ভাবে এখান থেকে পি বের করব। এখানে টি1 হচ্ছে 25°C, পি1v1 সেম, টি2 50°C, তার মানে 273 যোগ 50, টি2 এর মান আসতেছে আমার 323। টি2 এর মান কত আসতেছে? 323 কেলভিন। এবার আসি টি, 80°C। 273 তার সাথে আমি যোগ করবো হচ্ছে 80। ঠিক আছে, তাহলে 273-এর সাথে যদি আমি 80 যোগ করি, আমার আসবে কত? 353 কেলভিন। বাকি সবকিছু সেম, মানগুলো এসে আমি এখানে বসাই দিব। বসানোর পর ক্যালকুলেশন করব, যেটা আসে সেটাই হবে কি আমাদের আনসার। এই হচ্ছে মোটামুটি ডালটনের আংশিক চাপ সূত্রের কিছু টাইপ। এখন এগুলা করতে গিয়ে তুমি অনেক সময় এরকম পাবা যে ধরো এটা থেকে এটাতে নিলাম, এটা থেকে এখানে আনলাম, এখান থেকে এখানে আনলাম, তোমাকে বলবে যে আমার সিলিন্ডারটা ফেটে যাবে কিনা। তো ফেটে যাবে কিনা কিভাবে করব? যে মিশ্রণের মোট চাপ বের করব। সিলিন্ডারের সহ্য ক্ষমতা যদি মিশ্রণের মোট চাপ থেকে বেশি হয় তাহলে সে ফাটবে না। সিলিন্ডারের সহ্য ক্ষমতা যদি কম হয় আর মিশ্রণের মোট চাপ যদি বেশি হয় তাহলে কি হবে? ফেটে যাবে। বুঝতে পারছি? এই টাইপের টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন গুলো করো, কোনো সমস্যা থাকলে স্যারকে জানাও, স্যার করে দেবো ইনশাল্লাহ।
এবার আসি আমরা এটার আরেকটা গুরুত্বপূর্ণ যে অংশ ডালটনের আংশিক চাপ সূত্র সেটা করি। ডালটনের আংশিক চাপ সূত্র ভুল বলতেছি, গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, গ্রাহামের বেসিক ব্যাপন সূত্র যেটা ছিল যে কোনো গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ওইখান থেকে মডিফাই করে আমরা এই ফর্মুলাগুলো পেয়েছি, R1/R2 ইকুয়ালস টু √2/ρ1, বা তোমাদের বইয়ে D2/D1 পাবা, ঠিক আছে, অথবা √M2/M1, এটা দিয়ে আমরা সবচেয়ে বেশি ম্যাথ করব, অথবা এটাকে লেখা যায় T2/T1, ঠিক আছে, আর এটাকে লেখা যায় সর্বশেষ x/a-x। এর মাঝে R1/R2 এর সাথে √M2/M1 আর x/a-x, এই সম্পর্কটা আমাদের সবচেয়ে বেশি ইউজ হবে, ঠিক আছে, যদি গ্রাহামের ব্যাপন সূত্র আসে, কারণ আমরা সাধারণত আণবিক ভর দ্বারা রিপ্রেজেন্ট করি, অথবা আমাদের ওই এই টাইপের কোশ্চেন হয় না যে কত দূরত্বে গ্যাস দ্রব্য মিলিত হবে, সেটার জন্য এই ফর্মুলাটা ইউজ হয় বেশি। আর আর কি জিনিস? আর হচ্ছে আমাদের ব্যাপন হার। আর কি বোঝায়? ব্যাপন হার। রো রো হচ্ছে আমাদের ঘনত্ব, এম সেটা হচ্ছে আমাদের আণবিক ভর। এম কি জিনিস? আণবিক ভর। টি, ঠিক আছে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। নির্দিষ্ট দূরত্ব, দুজন যদি সেম দূরত্ব অতিক্রম করে আর কি, অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময় এক্স। এক্স হচ্ছে, ধরে নিচ্ছি এ গ্যাস হতে দূরত্ব। এক্স হচ্ছে কি? এ গ্যাস হতে দূরত্ব। স্মল এ যেটা, এটা হচ্ছে মোট দূরত্ব, এ এবং বি এর মাঝের যে দূরত্ব সেটা, ঠিক আছে। এ মাইনাস এক্স যেটা, সেটা হচ্ছে কি? বি গ্যাস হতে দূরত্ব। বি গ্যাস হতে দূরত্ব। আশা করি তুলছো তোমরা। আসো আমরা গ্রাহামের ব্যাপন সূত্রে দুইটা ম্যাথ দেখে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। গ নাম্বার কোশ্চেন ধরো বললো মিশ্রণের মোট চাপের জন্য, সেটা আর দেখাচ্ছি না। ঘতে আমার ধরো বলা হলো এ ও বি এর মাঝে কোনটির ব্যাপন হার বেশি। এ ও বি এর মাঝে কোনটির ব্যাপন হার বেশি। তাহলে আমরা ব্যাপন হারের সাথে সম্পর্ক জানি আণবিক ভরের। যার আণবিক ভর কম তার কি হবে? ব্যাপন হার বেশি হবে। যার আণবিক ভর হবে বেশি তার ব্যাপন হার কি হবে স্যার? কম হবে। তাহলে আমার কি করতে হবে? এ গ্যাসের জন্য আণবিক ভর বের করতে হবে, বি গ্যাসের জন্য আণবিক ভর বের করতে হবে। তাহলে আনসারটা শুরু করি। এ এর জন্য যদি হিসাব করি, আণবিক ভর কিভাবে বের করব? আমরা জানি পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম ইন্টু আর টি। এখান থেকে আমার টার্গেট হচ্ছে এম বের করা। তাহলে এম ইকুয়ালস টু আমাদের ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি, ঠিক আছে। তাহলে এ গ্যাসের জন্য যেহেতু এটাকে এম এ নাম দিচ্ছি, ডাব্লিউ কত আছে? 0.5, আর হচ্ছে 0.0821, টি হচ্ছে 298, ডিভাইডেড বাই পি হচ্ছে 0.9, এবং ভি হচ্ছে আমাদের 5 লিটার। যদি হিসাবটা করি আমরা,
এটা আসে 2.72। সুতরাং এম এ সমান সমান 2.72 গ্রাম। সেম ভাবে আমি এবার বি গ্যাসের জন্য বের করি। সেম ভাবে আমি কি করব, বি এর জন্য বের করব। তাহলে আমি কি হবে, পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি। সরাসরি এখান থেকে এম এম বি আমি ডাইরেক্ট লিখে ফেলছি। এম বি সমান সমান কি হবে, ডাব্লিউ আর টি ডিভাইডেড বাই পিভি। তাহলে এম বি যেটা আমাকে বের করতে হবে, বি গ্যাসের আণবিক ভর, ডাব্লিউ এটা দিচ্ছে আমাদের 6 × 0.0821 ইন্টু টি হচ্ছে আমাদের 298 কেলভিন, সেলসিয়াস থেকে কেলভিনে নিলে। পি হচ্ছে আমাদের 0.8, ভি হচ্ছে 4। যদি ক্যালকুলেশনটা আমি করি, এটা আসে আমাদের 45। সুতরাং এমবি সমান সমান কত আসে, 45 গ্রাম। ঠিক আছে, 45 এর পরে মনে হয় দশমিক আছে, সরি, 45.87 গ্রাম। তাহলে দেখো, আমি এখান থেকে বুঝতেছি একজন ধরে চিকন মানুষ আর একজন মোটা মানুষ কে স্পিডে দৌড়াতে পারবে। স্বাভাবিকভাবে যে চিকন মানুষ সে, তার ভর কম, তার ভর কি বেশি। আমি এখান থেকে সিদ্ধান্ত দিতে পারি কি, তার আণবিক ভর আমার কি হবে, সরি, তার যেহেতু আণবিক ভর বেশি তার বেপন হার কম, আর তার আণবিক ভর কম হয় বেপন হার বেশি। তাও আমি এটা তোমাদের জন্য বাকি অংশটা করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি যদি 4 মার্কস পেতে চাই, ভালো হয় যদি আমি তাদের অনুপাতটা দেখাই। তাহলে আমরা জানি R1/R2, তাহলে এটাকে আমি লিখি RA/RB ইকুয়ালস টু রুট ওভার, উপরে হবে MB, নিচে হবে MA, ব্যস্তানুপাতিক। তাহলে RA ডিভাইডেড বাই RB, MB হচ্ছে 45.87 আর এটা হচ্ছে 2.18 সম্ভবত, এরকম কিছু একটা আসছে, আমার খেয়াল নাই, চেক দিয়ে দিন। ঠিক আছে, 2.18 নাকি 2.78 কিছু একটা মনে হয় আসছিল, সরি 2.72, এটা আসছিল 2.72। এটার উপর কি আছে, রুট আছে। তাহলে আর এ বাই আর বি, এক্ষেত্রে যদি ভাগ করে আমি রুট করি, ঠিক আছে, 45.87 ডিভাইডেড বাই 2.72, আমার এই মানটা আসে 4.1 এর মতো। ঠিক আছে, তাহলে আর এ সমান সমান 4.1 ইন্টু আর বি। আর এর মান কি হবে, আর বি এর 4.1 গুণ। তাহলে যদি গুণটা 1 এর থেকে বড় হয় তাহলে কি, এ পাশে যেটা আছে সেটা বড়, আর এটা যদি মানটা 1 থেকে ছোট হইতো তাহলে কি হইতো, এটা ছোট হইতো, এটা বড় হইতো। তাহলে সুতরাং এ গ্যাসের ব্যাপন হার, সুতরাং আর এ গ্রেটার দেন আর বি, এ গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের তুলনায় কি বেশি। বুঝতে পেরেছি স্যার? এবার আরেকটা এক্সাম্পল দেখি, ওই যে আমাদের দূরত্বের এক্সাম্পল। ঠিক আছে, যে কত দূরত্বে মিলিত হবে। ধরো আমি বেশি কিছু দিচ্ছি না, এরকম একটা ইয়ের মতো দিচ্ছি, সিলিন্ডারের মতো বা নলের মতো দিচ্ছি টেস্টিল। এখানে দিলাম NH3 অ্যামোনিয়া, এখানে দিলাম তুলার সাহায্যে HCl। এই পোড়াটার দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি 20 সেন্টিমিটার। কত ধরে নিচ্ছি, 20 সেন্টিমিটার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কত দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হবে। তাহলে আমি যেহেতু জানি না, ধরি NH3 হতে, NH3 কে আমি 1 ধরে নিচ্ছি আর কি, x দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হবে। এবার আমরা এখানে ফর্মুলা যেটা ইউজ করবো, রুট ওভার MB বাই MA ইকুয়ালস টু x ডিভাইডেড বাই A মাইনাস x, এই ফর্মুলাটা আমি ইউজ করব। MB বি গ্যাস মানে আমি যার সাথে হিসাব করব না, ঠিক আছে, HCl। আর এ গ্যাস হচ্ছে যার সাথে হিসাব করব, তার মানে কি অ্যামোনিয়া। তাহলে বি গ্যাস HCl এর আণবিক ভর হচ্ছে 36.5, হাইড্রোজেনের জন্য 1 আর ক্লোরিনের জন্য 35.5। অ্যামোনিয়া তার আণবিক ভর NH3, এটার আণবিক ভর হচ্ছে আমাদের 17।
আর এখানে এক্স আমি জানি না, এ হচ্ছে আমাদের মোট দূরত্ব, তাহলে এ হচ্ছে 20 মাইনাস এক্স। আমি যদি এই পাশের হিসাবটা করি, লেফট হ্যান্ড সাইডে যেটা আছে, তাহলে √ 36.5 ডিভাইডেড বাই 17, এটা আসে আমার 1.465। 1.465 এটা সমান সমান এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স। এটা যখন এই পাশে গুণ হবে, সরি, যখন এই পাশে গুণ হবে 1.465 20 মাইনাস এক্স, এটা ইকুয়ালস টু এক্স, বা 1.465 ইন্টু 20, এটা আসে 29.3। 29.3 মাইনাস 1.465 এক্স ইকুয়ালস টু এক্স। আমি পরের লাইন এখানে নিয়ে যাচ্ছি, এই এক্সটা ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস 1.465 এক্স, এটা আর এটা এই পাশে ছিল 29.3, যেটা যোগ হলে এক্স কমন নিলে আমার থাকবে 2.465 এক্স, ঠিক আছে, ইকুয়ালস টু 29.3, বা x ইকুয়ালস টু 29.3 ডিভাইডেড বাই 2.465, তাহলে x সমান সমান 29.3 ভাগ 2.465, আমার আসে 11.89 সেন্টিমিটার। তাহলে সিদ্ধান্ত কি হবে? সুতরাং NH3 হতে 11.89 সেন্টিমিটার দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হবে। দূরত্বে গ্যাসদ্বয় মিলিত হবে। এই গেল আমাদের ডাল্টনের গ্রাহামের ব্যাপন সূত্র। ঠিক আছে, ডাল্টনের আংশিক চাপ এবং গ্রাহামের ব্যাপন সূত্র মিক্সড হয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, আমরা এটা করে নেব। এবার আসি গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা 3 মার্কের কোশ্চেন প্রায়ই আসে, যদি আমাদের বাস্তব গ্যাস রিলেটেড কোশ্চেন হয় আর কি। আর যদি অ্যাসিড খাত তত্ত্ব আসে তাহলে না আসার চান্স আছে। গ্যাসের গতিতত্ত্বে এটা যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গ্যাস এনমোল গ্যাসের গতিশক্তি। এনমোল গ্যাসের গতিশক্তি আমরা এখানে সরাসরি ইকে করে ফেলি। ইকে সমান সমান 3/2 n আর টি। ঠিক আছে, এখানে ইকে কত? 3/2 n আর টি। আর একটি অণুর গতিশক্তি, কোশ্চেন যদি হয় একটি অণুর গতিশক্তি, তখন ইকে ইকুয়ালস টু আমরা লিখবো 3/2 ইন্টু আর মানে হচ্ছে 8.314 ডিভাইডেড বাই এম ইউনিট নাম্বার 6.02 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা ইন্টু হচ্ছে আমাদের টি। আচ্ছা, এখানে n হচ্ছে মূল সংখ্যা, এখানে n কি বোঝায়? মূল সংখ্যা। আর এর মান মূল সংখ্যা বের করার জন্য W/m এই ফর্মুলা ইউজ করা যায়। আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এতক্ষণ বললাম 0.0821 টা, এখন কেন 8.314? আমরা শক্তির একক SI একক হিসাব করি জুলে, এই জন্য আমার এটা কত হবে? 8.314 যদি শক্তি জানতে চাই। ঠিক আছে, আর টি হচ্ছে আমাদের তাপমাত্রা। কি তাপমাত্রা। তোমরা যারা ফিজিক্সে পড়ে আসছো, ফিজিক্সে কিন্তু স্বাধীনতার মাত্রা হিসাবে নেওয়া হইতো, কেমিস্ট্রিতে এটা নেওয়া হয় না, তো আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এবার আসি আরএমএস বেগ বা মূল গড় বর্গ বেগ। ঠিক আছে, আরএমএস বেগ এটার ফর্মুলা হচ্ছে √3RT ডিভাইডেড বাই m অথবা √3p ডিভাইডেড বাই ρ। এখানে আর এর মান হবে 8.314। ঠিক আছে, টি তো তাপমাত্রা কেলভিনে হবে। ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। ঝামেলা কোথায় হয় জানো? ঝামেলা হয় এই যে আণবিক ভর বার করো, আণবিক ভর বের করার পর সেটাকে কেজিতে নেওয়া লাগে। তাহলে তোমাদের জন্য আমি এটা ফর্মুলা আকারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, যে আণবিক ভর ইন্টু tan−3, m সমান কত? আণবিক ভর ইন্টু tan−3।
যে ভরটা আসবে সেটাকে tan ইনভার্স 3 দ্বারা গুণ করে কেজিতে নেওয়া লাগবে, নয়তো আমাদের আনসার কখনোই মিলবে না। ঠিক আছে, পি, পি কে এখানে চাপ, এই চাপ হবে কোন এককে? প্যাসকেল এককে। প্যাসকেল এককে। রো হচ্ছে আমাদের ঘনত্ব, রো হচ্ছে কি আমাদের ঘনত্ব। তাহলে এটা দিয়েও আমরা করতে পারবো। গেল আমাদের গ্যাসের গতিতত্ত্ব। এবার আসি বাস্তব গ্যাস নিয়ে আলোচনা। ঠিক আছে, আমাদের আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি? প্রকৃতিতে কিন্তু কোনো আদর্শ গ্যাস নেই। আদর্শ গ্যাসের বেলায় আমরা কয়েকটা স্বীকার্য ধরে নিয়েছিলাম, ঠিক আছে, যে স্বীকার্যগুলা বাস্তব গ্যাস মানে না। সেই কারণে আমাদের আদর্শ গ্যাসের যে সূত্রটা পিভি ইকুয়ালস টু এনআরটি, বাস্তব গ্যাস নর্মাল কন্ডিশনে সেই সূত্রটা মেনে চলে না। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম যে কোশ্চেনটা বাস্তব গ্যাস থেকে হতে পারে যে আমাদের কি কি কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। আবার বলতেছি, কি কি কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। ঠিক আছে, এটার আনসারটা যদি দিতে চাই, এটার আনসারটা দিতে হলে প্রথমত এটা বাস্তব গ্যাস, এটা আদর্শ গ্যাস, এসব তো তোমরা বলবা। দুইটা স্বীকার্য মনে রাখবে আদর্শ গ্যাসের। ঠিক আছে, আদর্শ গ্যাসের দুইটা স্বীকার্য মনে রাখতে হবে। স্বীকার্য আরো আছে, বাট এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা স্বীকার্য আমাদের মনে রাখতে হবে। এক নাম্বার যেটা, আদর্শ গ্যাসের বেলায় আমরা স্বীকার করে নিয়েছিলাম যে আদর্শ গ্যাসের অণুসমূহ আদর্শ গ্যাসের অণুসমূহ পরস্পর হতে অসীম দূরত্বে অবস্থান করে। অসীম দূরত্বে অবস্থান করে। এই একটা স্বীকার্য আমি স্বীকার করে নিয়েছিলাম আদর্শ গ্যাসের বেলায়। দ্বিতীয় আরেকটা স্বীকার্য যা আমি স্বীকার করে নিয়েছিলাম আদর্শ গ্যাসের বেলায়, যে আদর্শ গ্যাসের অণুসমূহের মাঝে কোনো ধরনের আকর্ষণ বল কাজ করে না। আদর্শ গ্যাসের অণুসমূহের মাঝে কোনো আন্তঃআণবিক আকর্ষণ বল, আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে না। ঠিক আছে, এই দুইটা হচ্ছে কি আদর্শ গ্যাসের ফান্ডামেন্টাল, খুবই গুরুত্বপূর্ণ দুইটা স্বীকার্য, আর যেটা আমরা স্বীকার করে নিয়েছিলাম, মেনে নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম। বাস্তব গ্যাসের বেলায় ঘটনাটা হয় উল্টা। ঠিক আছে, বাস্তব গ্যাসের বেলায় কি হয় জানো? এই যে বাস্তব গ্যাস, স্যার বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমি আর লিখতেছি না স্যার, সেম কথাটা। আমার বাস্তব গ্যাসের অণুসমূহ পরস্পর হতে অসীম দূরত্বে অবস্থান করে না। বাস্তব গ্যাসের অণুসমূহ কি পরস্পর হতে অসীম দূরত্বে অবস্থান করে না। তাহলে আদর্শ গ্যাসের আয়তন যেমন হিউজ হওয়ার কথা, বাস্তব গ্যাসের আয়তন কি তার থেকে কম হয়। ঠিক আছে, এবং বাস্তব গ্যাসের অণুসমূহের মাঝে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ বল কাজ করে দেখে কি তারা কি কাছাকাছি অবস্থান করে, তাদের চাপ হয় বেশি, তাদের চাপের মান কি হয়? বেশি হয়। এই কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। এবং যেহেতু চাপ বেশি হয়, আদর্শ গ্যাসের সূত্রটা ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি, তো বাস্তব গ্যাসের চাপ বেশি, তো চাপ সংশোধন ধ্রুবক আনা হয়েছে পি বাই এন, পি ইকুয়ালস পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার। এই যে মোট চাপ এখন এটা ধরে নিয়ে নেওয়া হয়েছে। আর আয়তন আমি কি দেখছি, বাস্তব গ্যাসের আয়তন হবে কম, তাহলে ভি মাইনাস, আয়তন কি কিছুটা মাইনাস করা লাগে, এটা সমান সমান এনআরটি। এই যে সমীকরণ, এটাই হচ্ছে, এই যে সমীকরণটা আমি পাইলাম, এটাকে বলা হয় বাস্তব গ্যাস সমীকরণ। বাস্তব গ্যাস সমীকরণ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে
ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। ঠিক আছে, এখানে এন কি জিনিস, একই জিনিস, এটা আমি লিখে দিচ্ছি। তাহলে কি কি কারণে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না, এটা তো আমি স্যার বুঝতে পারলাম। বাস্তব গ্যাস সমীকরণটা আমি পেয়ে গেলাম। বাস্তব গ্যাস সমীকরণটা কি ছিল, যে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন বি, এটা সমান সমান এন আর টি। এখানে এন হচ্ছে আমাদের মূল সংখ্যা, কি স্যার, এন হচ্ছে মূল সংখ্যা। এ হচ্ছে চাপ সংশোধন ধ্রুবক, চাপ সংশোধন ধ্রুবক। বি হচ্ছে আয়তন সংশোধন ধ্রুবক, কি আয়তন সংশোধন ধ্রুবক। আর বাকি জিনিস তো স্যার আমরা জানি। ঠিক আছে, তাহলে ধরো এমসিকিউতে এই কোশ্চেনটা অনেক বেশি আসে, কথা হিসেবে বললাম 64 গ্রাম অক্সিজেন গ্যাসের ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি? ঠিক আছে, তাহলে 64 গ্রাম, এটাকে আমি কি করতে হবে, তার মূল সংখ্যায় কনভার্ট করতে হবে। এন সমান সমান আমরা জানি ডাব্লিউ বাই এম, এখানে ডাব্লিউ হচ্ছে 64 আর এম অক্সিজেনের জন্য আণবিক ভর হচ্ছে 32। যদি হিসাব করি এটা আছে 2 মোল। তাহলে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণটা দাঁড়াবে পি প্লাস এন স্কোয়ার, এন স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার এ ডিভাইডেড বাই ভি, এখানে ভি মাইনাস এন বি, এন এর জায়গায় হলো 2 ইন্টু বি, এটা সমান সমান 2 আর টি। এটাকে যদি একটু সুন্দরভাবে লিখি তাহলে পি প্লাস 4a বাই ভি হচ্ছে ভি মাইনাস 2b, এটা সমান সমান 2 আর টি। এই জিনিসটা তোমরা এমসিকিউ তে মানে পাওয়ার চান্স খুবই খুবই বেশি। একটা এমসিকিউ এরকম তোমরা পাবা, এইচএসসি তে যদি নাও পাও অ্যাডমিশনে গিয়ে হলেও পাবা ইনশাআল্লাহ। এবার আসি, কি কারণে বাস্তব গ্যাস মানে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কি কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তোমরা এটার ভাষাটা বই থেকে পড়ে নিও, ঠিক আছে, আমি ভাষাটা ডিটেলসে যাচ্ছি না, আমি তোমাদের জাস্ট বুঝাই দিচ্ছি। একটা হচ্ছে অতি উচ্চ তাপমাত্রায়, অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করার মানেটা কি, এই যে আমার ফর্মুলাটা ছিল না, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, স্যার আমি নিচে মনে হয় একটু আগে যে দেখাইলাম ভুলে স্কোয়ারটা দিতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে, নিচে একটা স্কোয়ার হবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, আর এখানে হবে ভি মাইনাস এন বি, এটা সমান সমান এন আর টি। এই সূত্রটাকে এই পুরো অংশের পরিবর্তে আমার যদি কোনো মতে পি পেয়ে যায় আর এই পুরাটার পরিবর্তে যদি ভি পেয়ে যায়, তাহলে পি ভি ইকুয়ালস টু এন আর টি, যা আদর্শ গ্যাস সমীকরণ, তাই না? এইটাকে যদি এরকম বানায় ফেলতে পারে আমার কাজ হয়ে গেল। এবার দেখো, তাপমাত্রা যখন অনেক বেশি উঁচা হবে, মানে বেশি হবে, অনেক হাই হবে, আমরা জানি তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কেমনে জানি, ওই যে চার্লসের সূত্র, ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাপমাত্রা যদি অনেক বেশি হয় বস্তুর আয়তন কি হবে, মানে ওই গ্যাসের আয়তন অনেক বেশি হবে, আর সেটাকে স্কোয়ার করলে আরো বেশি হবে। আমরা জানি কোনো জিনিস ধরো 1/5 এর মান যত, 1/25 এর মান তার থেকে ছোট, সেটাকে যদি আবার স্কোয়ার করি 1/625, এটা আরো ছোট, তাই না? তাহলে আয়তন যখন অনেক বেশি বড় হয়ে যাবে, এই যে অংশটা আছে না আমাদের এন স্কোয়ার এ প্লাস ভি স্কোয়ার, এটা কি ভগ্নাংশ, যেখানে ভি আছে নিচে, নিচের মানটা বড় হয়ে যায়, ভগ্নাংশটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে, এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এটা অলমোস্ট 0 হয়ে যাবে, যার ফলে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার
এটার পরিবর্তে আমরা চাইলে শুধু পি লিখতে পারবো। ঠিক আছে, কখন? যখন তাপমাত্রা অনেক বেশি হবে। ঠিক আছে, এবার সেম ভাবে আয়তন যখন মানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে এই যে ভি এর অংশটাতে আসি, একইভাবে ভি মাইনাস এন বি এটাকে আমি চাইলে শুধু ভি লিখতে পারবো। কিভাবে? ধরো একজনের আয়তন অনেক বেশি, আয়তন এভাবে এক্সাম্পল দেয়, ধরো একজনের কাছে 10 লক্ষ টাকা আছে, তার থেকে যদি তুমি 10 টাকা নিয়ে যাও, সে কি কান্নাকাটি করবে? অবশ্যই না। 10 লক্ষের সামনে 10 টাকা কিছুই না। তাহলে এই আয়তন এটা এত বেশি হয়ে গেছে যে তার থেকে ছোট্ট একটা অংশ মাইনাস করা যে কথা, না করা কি একই কথা, কোনো ডিফারেন্স মেক করে না। সেই জন্য এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? ভি। তাহলে এটার পরিবর্তন হয়ে গেল পি, এটার পরিবর্তন হয়ে গেল ভি। সমীকরণটা দাঁড়াচ্ছে কি? পি ভি ইকুয়ালস টু এন আর টি। বুঝতে পেরেছি? এবার আসি 1 নাম্বার কন্ডিশন গেল অতি উচ্চ তাপমাত্রায়। আমাদের 2 নাম্বার কন্ডিশনে যাই। ঠিক আছে, 2 নাম্বার কন্ডিশন হচ্ছে অতি নিম্ন চাপে। অতি নিম্ন চাপেও বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কিভাবে? দেখো, আমার চাপের মান যদি খুব কমে যায়, ঠিক আছে, চাপের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। চাপের মান অনেক বেশি কমে যাওয়া মানে আয়তনের মান অনেক বেশি বেড়ে যাওয়া। আয়তনের মান যদি বেড়ে যায়, আবার সেম ঘটনাটা হবে যে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে? জিরোর কাছাকাছি হয়ে যাবে। তো এই পুরাটার পরিবর্তে আমি লিখতে পারবো পি। আবার এখানে আয়তন অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এটা থেকে এই অংশটা মাইনাস করা যায় কথা, না করা কি কথা। তো এটা সমান সমান হয়ে যায় ভি। পি ভি ইকুয়ালস টু এনআরটি, যেটা কি আদর্শ গ্যাসের সমীকরণ। এবার তোমরা কষ্ট করে একটু বই থেকে ভাষাটা পড়ে নিও। ঠিক আছে স্যার? এবার আসি এমাগা বক্র। ঠিক আছে, এমাগা বক্র যদিও আমার আগেই দেখানো উচিত ছিল, বাট যাই হোক আমি পরে দেখাচ্ছি। এদিক বরাবর পি, ঠিক আছে, আর এদিক বরাবর আমি পিভি গ্রাফ দিলাম। আদর্শ গ্যাসের বেলায় এই গ্রাফটা হয় এরকম সরলরৈখিক। ঠিক আছে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের গ্রাফ। কার? আদর্শ গ্যাসের। কারণ আমি জানি আদর্শ গ্যাসের বেলায় পিভি এর মান কি হয়? ফিক্সড হয়, কনস্ট্যান্ট, গুণফলটা। বাস্তব গ্যাসের বেলায় এটা মানটা বিচ্যুতি দেখায়। মানটা কি করে? বিচ্যুতি দেখায়। বিচ্যুতি 2 ধরনের হতে পারে, ধনাত্মক বিচ্যুতি অথবা ঋণাত্মক বিচ্যুতি। ঠিক আছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে তোমরা বই থেকে গ্রাফটা একটু সুন্দরভাবে দেখে নিও। তবে এই হচ্ছে তার মোটামুটি গ্রাফ। ঠিক আছে, দেখো যে গ্রাফগুলো নিচে নেমে উপরে আসতেছে তাদের বিচ্যুতিটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। যেটা সরাসরি উপরে উঠছে যেমন হিলিয়াম, হাইড্রোজেন, তাদের বিচ্যুতিটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। এইটা হিসাব করা হয় জেড এর মানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জেড। জেড এর ফর্মুলা হচ্ছে পিভি ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, এটা দিয়ে আমরা করব। পিভি ইকুয়ালস টু এনআরটি লিখে কিন্তু আমরা সাধারণত এন এর মান 1 ধরি। ঠিক আছে, নয়তো দেখবো সব জায়গাতে আমার এই জেড এর মান ঘুরে ফিরে একই আসবে। তাহলে পিভি বাই আরটি এটা ধরে আমরা যখন করব, তো জেড এর জন্য 3টা কেস হতে পারে। একটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1, সেটা তো আমাদের আদর্শ গ্যাস। সেটা কি আদর্শ গ্যাস? আদর্শ গ্যাস নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা নাই। হতে পারে জেড এর মান গ্রেটার দেন 1। এই বিচ্যুতি থেকে বলা হয় ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি। তোমাকে যদি ধরো জেড এর মান পাইলা 1.2, তোমাকে যদি জিজ্ঞেস করে স্যার বিচ্যুতি কত, এই 1.2 থেকে আদর্শ গ্যাসের যে মান 1 সেটা মাইনাস করে দিব 0.2। মানটা কিসে আসছে? পজিটিভে না? আর মান 0.2 পজিটিভ মান, এজন্য এটাকে বলা হচ্ছে কি ধনাত্মক বিচ্যুতি। ঠিক আছে, এখানে বিচ্যুতির পরিমাণ হচ্ছে 0.2। আবার জেড এর মান যদি 1 থেকে ছোট হয় সেটাকে বলা হয় ঋণাত্মক বিচ্যুতি। কি বলা হয়? ঋণাত্মক বিচ্যুতি। ফর এক্সাম্পল, ধরো জেড এর মান পাইলাম 0.8। তাহলে 0.8 থেকে তুমি যদি 1 মাইনাস করো, আমার আসবে মাইনাসের 0.2। তাহলে বিচ্যুতিটা কিরকম হচ্ছে স্যার? ঋণাত্মক বিচ্যুতি। এবার আসি ধনাত্মক বিচ্যুতি যাদের, তারা হচ্ছে কম পেষণযোগ্য। পেষণযোগ্য মানে কি? তুমি চাইলে তাকে সহজে চাপাই ফেলতে পারবে না চাপ দিয়ে। ঠিক আছে, কম পেষণযোগ্য, কম্প্রেসিবিলিটি তার কম, যার ফলে তাকে সহজে তরলে পরিণত করা যায় না। সহজে তরলে পরিণত করা যায় না। সহজে সিলিন্ডারেও ঢুকানো যায় না। সহজে
সিলিন্ডারে প্রবেশ করানো যায় না। সিলিন্ডারে প্রবেশ করানো যায় না। আর জেড যখন 1 থেকে ছোট ছিল, এটা ছিল আমাদের ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি ঋণাত্মক বিচ্যুতি সম্পন্ন যে গ্যাস তারা হচ্ছে বেশি পেষণযোগ্য, তাদেরকে সহজে চিপানো যায়। ঠিক আছে, তাদের বেশি পেষণযোগ্য। বেশি পেষণযোগ্য হওয়ার সুবিধা হচ্ছে তাকে সহজে লিকুইডে পরিণত করা যায়, সহজে তরলে পরিণত করা যায়, তরলে পরিণত করা যায় এই একটা। তারপর সহজে সিলিন্ডারে প্রবেশ করানো যায়, সহজে সিলিন্ডারে প্রবেশ করানো যায়, প্রবেশ করানো যায়। ঠিক আছে, তো আমাদের যদি কখনো জেড এর মান দিয়ে কোশ্চেন আসে, দেখবা জেড এর মান 1 থেকে বড় না ছোট। ঠিক আছে, তারপর জেড এর মান 1 থেকে বড় হলে তাকে সহজে সিলিন্ডারে ঢুকানো যাবে না, বা সহজে তাকে কি তরলে পরিণত করা যাবে না। আর জেড এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে সহজে তাকে তরলে পরিণত করা যাবে, সিলিন্ডারে ঢুকানো যাবে। এইবার আসি স্যার, এই গ্রাফটা আমাদের জানা, মুখস্থ করা কেন জরুরি সেটা আমরা একটু বুঝি। ঠিক আছে, কারণ তোমরা টেস্ট পেপার যখন পড়তে যাবা এরকম পাবা। ধরো তোমাকে এই একটা দিবে, দেওয়ার পর কথার কথা এখানে এরকম একটা দিয়ে দিল, দিয়ে তো আমার বললো কি এটা এ গ্যাস, এটা বি গ্যাস। 9 নাম্বার কোশ্চেনে বললো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বি গ্যাসের আরএমএস বেগ বের করো, আরএমএস বেগ নির্ণয় করো। এখন আরএমএস এর ফর্মুলা কি ছিল স্যার? আরএমএস ইকুয়ালস টু √CRT/m, তাই তো? 3, এখানে 3 আর এর মান 8.314, টি এর মান 25, কেলভিনে নিয়ে 298, সব ঠিক আছে। স্যার এম কত? এই গ্রাফ যদি আমি না চিনি, এটা বি যৌগটা যে কোনটা কোনোভাবে কি বলা সম্ভব? এই বি যৌগটা কি আগের গ্রাফটা যদি মনে থাকে বা উঠে থাকো, বি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর হচ্ছে 44, সেটাকে tan ইনভার্স 3 দ্বারা গুণ করতে হবে, আর নয়তো আনসার জীবনেও মিলবে না, নাম্বার পাবেন না। ঠিক আছে, এবার যেটা আসবে সেটাই কি তার আরএমএস বেগ। স্যার রাত্রে 10:30 বাজে। আসি এই চ্যাপ্টারের সর্বশেষ টপিক, ঠিক আছে, যেটা নিয়ে আমাদের এবছর কোশ্চেন আসার চান্স সবচেয়ে বেশি, অ্যাসিড ক্ষার তত্ত্ব। অ্যাসিড ক্ষার তত্ত্ব। স্যার আমি খুব বেশি এটাকে পেঁচাবো না, আমি ইজিলি যেন তোমরা আনসার করতে পারো সেই ব্যবস্থাটা করি। ঠিক আছে, আমার অ্যাসিড কোনটা ক্ষার কোনটা সেটা চিনতে হবে প্রথমে। সেটা যদি আমি চিনতে পারি পরীক্ষার খাতায় আমি আনসার করতে পারবো স্যার। আসি প্রথমে আরহেনিয়াস কি বলছেন সেটা বলি। আরহেনিয়াস আরহেনিয়াস কি বলছে সেখানে যদি আমরা যাই, আরহেনিয়াস উনি প্রথমে বলছে অ্যাসিড কারা যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারে, দান করতে পারে, এরা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, ক্ষার কারা? ক্ষার হচ্ছে যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করতে পারে, আয়ন দান করতে পারে। বুঝতে পারছি? অ্যাসিড কারা? যারা H+ দিতে পারবে, কোথায়? জলীয় দ্রবণে, মানে পানিতে। আর যারা পানিতে OH- দিতে পারবে তারা কি? ক্ষার। ফর এক্সাম্পল HCl সে অ্যাসিড, NaOH সে ক্ষার। ঝামেলা কোথায় হলো, আমরা এরকম অনেক যৌগ দেখছি যারা পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে, কিন্তু অম্লীয় ধর্ম প্রদর্শন করে। আবার আমরা এরকম অনেক যৌগ দেখছি যারা H+ আয়ন দিতে পারে না,
কিন্তু তারা কি করে অম্লীয় ধর্ম প্রদর্শন করে। ফর এক্সাম্পল, কার্বন ডাইঅক্সাইড, আমরা 9-10 থেকে পড়ে আসতেছি যে কার্বন ডাইঅক্সাইড কি অম্লধর্মী। ঠিক আছে, সে কেন অম্লধর্মী, ঠিক আছে, বা সে অ্যাসিডিক ধর্ম কেন প্রদর্শন করতেছে, আরএনএস এর তত্ত্ব সেই ব্যাখ্যা আমাদের দিতে পারে না। আরএনএস এর তত্ত্বের উপর বেস করে কোশ্চেন আমাদের খুব একটা আসে না, খুব একটা না, আসেই না, সহজ কথা। আমরা বাকি দুইজনেরটা করতে হবে। সেকেন্ড যেটা, ব্রনস্টেড লাউরি মতবাদ। ব্রনস্টেড লাউরি মতবাদ, ঠিক আছে, দুইজন বিজ্ঞানী ব্রনস্টেড এবং লাউরি, তাদের যে মতবাদ। ব্রনস্টেড লাউরি যারা, তারা বলছে অ্যাসিড কারা, যারা প্রোটন দান করে। প্রোটন মানে সহজ কথা H+, প্রোটন মানে কি H+, যারা H+ দান করে তারা অ্যাসিড। ক্ষার কি, যারা H মানে প্রোটন গ্রহণ করে, যারা প্রোটন গ্রহণ করে তারা হচ্ছে আমার ক্ষার, ঠিক আছে, তারা হচ্ছে কি আমার ক্ষার, ব্রনস্টেড লাউরির মতবাদ অনুসারে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল একটু দেখি, ধরো HCl যোগ NH3 বিক্রিয়া করে NH4+ Cl-। এই যে HCl এর H, সে কোথায় গেছে, NH3 তে গেছে, তাই না? তার মানে HCl কি করছে, প্রোটন দান করছে। কাকে দান করছে, NH3 কে। এই NH3 কি করছে, প্রোটন গ্রহণ করছে। সে যেহেতু দান করছে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। সে যেহেতু গ্রহণ করছে প্রোটন, তার মানে সে হচ্ছে কি ক্ষার। এখন দেখো, এখানে কিন্তু কোনো OH নাই বা জলীয় দ্রবণের কথা নাই, কিন্তু আমার ব্রনস্টেড লাউরির মতবাদ অনুযায়ী তাকে আমি ক্ষার সে ব্যাখ্যা দিতে পারতেছি, তাকে আমি অ্যাসিড সে ব্যাখ্যা দিতে পারতেছি, ঠিক আছে। এখন ওদের কনসেপ্টে আরেকটা টার্ম আছে, অণুবন্ধী অ্যাসিড, অণুবন্ধী ক্ষার। কি অণুবন্ধী অ্যাসিড আর অণুবন্ধী ক্ষার। অণুবন্ধী অ্যাসিড কোনটা, সহজ কথায় অ্যাসিড যেটা আছে না, এখান থেকে হাইড্রোজেন সরাই নাও, হাইড্রোজেন সরাইলে কি আছে, ক্লোরিন আছে, Cl-। তাহলে অ্যাসিড থেকে তুমি যেটা পাবা, মানে হাইড্রোজেন সরানোর পর যেটা পাবা, এটাকে বলা হয় অণুবন্ধী ক্ষার। অ্যাসিড যত শক্তিশালী, তার অণুবন্ধী ক্ষার কি তত দুর্বল। তাহলে আবার বলতেছি, অ্যাসিড থেকে হাইড্রোজেন সরাই ফেললে যা পাওয়া যায় সেটাই কি তার অণুবন্ধী ক্ষার। ক্ষারের সাথে, এই যে ক্ষার, তার সাথে অ্যাসিডের হাইড্রোজেন মানে H+ যুক্ত করার পর যা পাওয়া যায়, এই যে ক্ষার তার সাথে H+ যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে, NH4। তাহলে এই NH4 যেটা, এটা হচ্ছে কি NH3 এর অণুবন্ধী অম্ল। এটা কি অণুবন্ধী অম্ল বা অণুবন্ধী অ্যাসিড। আবার বলতেছি, ক্ষারের সাথে H+ যুক্ত করার পরে যেটা পাবো, এই যে H+ যুক্ত হতে হয়ে গেছে NH4+, সেটা হচ্ছে অণুবন্ধী অম্ল। অ্যাসিড থেকে H সরাই নিলে যেটা পাওয়া যায় সেটা কি অণুবন্ধী ক্ষার। বুঝতে পেরেছি স্যার, আশা করতেছি। এবার আসি আমাদের লাস্ট, এখানেও কিছু ঝামেলা আছে। কি ঝামেলা, ওই যে কার্বন ডাইঅক্সাইডের এক্সাম্পলটা স্যার দিলাম, যে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সে কি অ্যাসিডিক বা অম্লধর্মী, কিন্তু কার্বন ডাইঅক্সাইড অম্লধর্মী, আমার কার্বন ডাইঅক্সাইডে তো কোনো হাইড্রোজেন নাই। তাহলে আরএনএস মতবাদ বা ব্রনস্টেড লাউরির মতবাদ, কোনোটাতেই কিন্তু তাকে আমি ব্যাখ্যা করতে পারতেছি না। তখন আসি আমাদের সবচেয়ে আধুনিক যে মতবাদ যেটা দেওয়া হয়েছে, মানে আমাদের ইন্টারভিউ যেটা আছে, লুইস তত্ত্ব, ঠিক আছে। লুইস তত্ত্ব কি বলছে, লুইস তত্ত্ব বলছে অ্যাসিড হচ্ছে তারা যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে, যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড, ঠিক আছে। ক্ষার কারা, যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে, যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করে। যারা মুক্তজোড় ইলেকট্রন দান করে তারা হচ্ছে ক্ষার, আর যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। ফর এক্সাম্পল, এবার আমি একটা বিক্রিয়ার সাহায্যে একটু তোমাদের দেখাই। ধরো সালফার ডাইঅক্সাইড তার সাথে অক্সিজেনের বিক্রিয়া, উৎপন্ন হবে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে। তো সালফার ডাইঅক্সাইড যেটা, এটাকে যদি আমি এইভাবে ভেঙে লিখি, সালফার, এই যে সালফার, তার পরিবর্তনশীল যোজনী 2, 4, 6 পর্যন্ত হতে পারে। তার মানে সে চাইলে আরো 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। আর এই যে অক্সিজেন, ঠিক আছে, সে কি আছে, তার
এই যে অক্সিজেনে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে, অক্সিজেনে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন। অক্সিজেন তার মুক্ত জোড় ইলেকট্রন এখানে সালফারকে দান করে। অক্সিজেন কি করে, তার মুক্ত জোড় ইলেকট্রন সালফারকে দান করে। তাহলে সালফার বা এই যে SO2 সে কি করতেছে, মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতেছে। যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি স্যার, তাদেরকে আমরা বলি অ্যাসিড। তাহলে এই যে সালফার ডাইঅক্সাইড সে কি অ্যাসিড। আর অক্সিজেন সে মুক্ত জোড় ইলেকট্রন দান করতেছে। তাহলে এখানে অক্সিজেন কি হিসেবে কাজ করতেছে, সে ক্ষার হিসেবে কাজ করতেছে। বা অক্সিজেনের পরিবর্তে আমি আরেকটু ভালোভাবে দেই, আমাদের পানির কথা চিন্তা করি, H2O, ঠিক আছে, অক্সিজেন না দিয়ে পানি দিলাম। পানির অক্সিজেনের কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন, সে কি করতেছে, এখানে দান করতে পারতেছে। তাহলে এখানে সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের অ্যাসিড যে মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে। পানি এখানে কি করতেছে, ক্ষারের মতো আচরণ করতেছে, কারণ সে মুক্ত জোড় ইলেকট্রন দান করতেছে। ঠিক আছে, ফলে আমার এখানে উৎপন্ন হচ্ছে কি H2SO3। এখানে কি উৎপন্ন হচ্ছে, H2SO3। অবশ্যই এটা কিভাবে উৎপন্ন হচ্ছে স্যার, সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে। তুমি যদি বন্ড আকারে দেখাইতে চাও, এই যে আমাদের এখান থেকে কি হবে, অক্সিজেন OH2 আর এই যে ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন কি করছে, তীর চিহ্নের মাধ্যম মানে কি বোঝায়, সন্নিবেশ সমযোজী বন্ধন। বুঝতে পেরেছি স্যার। তাহলে এই যে ব্রনস্টিড-লাউরি মতবাদ আর লুইস তত্ত্ব থেকে বেশি আসে, ব্রনস্টিড-লাউরির মতবাদ মোটামুটি ভালোই আসে। এবার আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। লুইস অ্যাসিড কারা, যাদের অষ্টক সংকোচন ঘটে। আমরা 9-10-এ পড়েছিলাম তাই না, যে অনেক সময় কি হয়, অষ্টকের সংকোচন ঘটে। ফর এক্সাম্পল বোরন ট্রাইফ্লোরাইড, তার অষ্টকের সংকোচন। বোরন ট্রাইক্লোরাইড অষ্টকের সংকোচন। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাদের কি হয়, অষ্টকের সংকোচন ঘটে। তার মানে কি, তারা চাইলে আরো ইলেকট্রন গ্রহণ করার মতো জায়গা আছে। ঠিক আছে, তারা হচ্ছে কি, তাহলে লুইস অ্যাসিড। তারপর যে সকল যৌগের মুক্ত জোড় ইলেকট্রন আছে, যেমন অ্যামোনিয়া, পানির H2S, এরকম যাদের মুক্ত জোড় ইলেকট্রন গুলো আছে, তারা আমাদের কি লুইস ক্ষার হিসেবে কাজ করে। তারা কি হিসেবে কাজ করে, লুইস ক্ষার। এবার আপনারা কাইন্ডলি মানে টেস্ট পেপার গুলো দেখবেন। আশা করতেছি অ্যাসিড ক্ষার তত্ত্ব থেকে আপনাদের সমস্যা হওয়ার কথা না। আমি জাস্ট তাও লাস্ট একটা এক্সাম্পল একটু দেখিয়ে দিচ্ছি। স্যার ধরেন আপনাকে এই একটা বিক্রিয়া, আমাকে বলবো এই বিক্রিয়াটা একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এটা ব্যাখ্যা করতে। তাহলে আপনি প্রথমে দেখেন, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই, BF3 আছে। NH3 সে ক্ষার হিসেবে কাজ করবে জানি, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন আছে। তাহলে সে আরএনএস মতবাদ দিয়েও তাকে ব্যাখ্যা করতে পারবো না, ব্রনস্টিড-লাউরি দিয়েও তাকে ব্যাখ্যা করতে পারবো না। তাকে ব্যাখ্যা করার সুযোগ আছে কোথায়, এক জায়গাতেই, লুইস মতবাদ। ঠিক আছে, লুইস মতবাদ অনুসারে তাহলে আপনি প্রথমে কি করবেন, অ্যাসিডের সংজ্ঞাটা দিবেন। কি বলবেন, যে লুইস তত্ত্ব অনুসারে যে সকল যৌগ মুক্ত মানে যারা বা যে সকল যৌগ মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে অ্যাসিড, এবং যে সকল যৌগ মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে তারা হচ্ছে ক্ষার। প্রথমে 2 লাইনে এই সংজ্ঞাটা দিয়ে ফেলবেন। এবার আপনি তার বিক্রিয়াটা দেখাবেন। এখানে নাইট্রোজেনে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন। এই মুক্ত জোড় ইলেকট্রন সে কাকে দান করে, বোরন ট্রাইফ্লোরাইডকে দান করে। অ্যাজ এ রেজাল্ট আমাদের যেটা হয়, এই যে NH3, এখান থেকে একটা তীর চিহ্ন যায় বোরন ট্রাইফ্লোরাইডের মতো। এই যে এই যৌগটা আমাদের উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে তারপর এবার ব্যাখ্যাটা, যৌগের মানে বিক্রিয়াটা দেওয়ার পর ব্যাখ্যাটা কিভাবে দিবেন, যে উক্ত বিক্রিয়াতে অ্যামোনিয়ার নাইট্রোজেন, ঠিক আছে, কি করেছে, মুক্ত জোড় ইলেকট্রন দান করেছে। তাই লুইস তত্ত্ব অনুসারে সে একটি ক্ষার। বোরন ট্রাইফ্লোরাইডের বোরন তার অষ্টকের সংকোচন থাকার কারণে নাইট্রোজেনের মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করেছে, তাই। ঠিক আছে, আর লুইস তত্ত্ব অনুসারে যারা মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করে তারা অ্যাসিড। সুতরাং বোরন ট্রাইফ্লোরাইড একটি অ্যাসিড। অতএব বলা যায়, ঠিক আছে, উদ্দীপকের বিক্রিয়াটি একটি অম্ল ক্ষার বিক্রিয়া বা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। বুঝতে পেরেছি স্যার, আশা করি পারবা তোমরা সবাই। ভালোভাবে প্র্যাকটিস করো। পরিবেশ রসায়ন এখান থেকে ইনশাআল্লাহ তোমাদের 2টা সৃজনশীল আসবে। কোনো সমস্যা যদি হয় স্যারকে জানাও, টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেন গুলো ভালোভাবে প্র্যাকটিস করো।